হর হর মহাদেব। আজ আমাদের 20তম বিবাহবার্ষিকী। কাল মা কামাখ্যায় পুজো দিয়ে রাতে এসে চেরাপুঞ্জি যাওয়ার ঠিক করলাম। গাড়ি বলে দিলাম, সকালবেলা গাড়ি চলে আসবে 7টার সময়। খাওয়া দাওয়া করে সকাল সকাল ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘরে তালা মেরে আমরা চললাম চেরাপুঞ্জির দিকে। আমরা এখন যাচ্ছি মৌসিন গ্রাম, চেরাপুঞ্জির যেখানে 24 ঘন্টা 12 মাস 365 দিন বৃষ্টি হয়। সবাই রেডি, মানুও রেডি। আর পিছনে আমাদের গৌহাটির বাড়ি। গাড়ি এসে গেছে, এবার খালি রওনা দেওয়ার পালা। এটা একদম অসাধারণ একটা ডে আউট মেঘালয়ের উদ্দেশ্যে। আমরা ভেবেছিলাম যে শিলংয়ে গিয়ে একদিন থাকবো। বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ওয়েট করছে। নিহালের বাড়ি থেকে বেরিয়ে আমাদের গাড়ি চলল মেঘালয়ের দিকে। আমাদের কাছে একটা দিনই সময়, 9 তারিখ। তো আমরা এই সকালবেলা এখান থেকে বেরোলাম, আর রাত্রিবেলা আবার গৌহাটিতে ফেরত চলে আসব। তো আমাদের যে ট্রাভেল এজেন্ট সে আমাদের বলল, আপনারা খালি চেরাপুঞ্জিটাই ঘুরে আসুন। তাও চেরাপুঞ্জিরও পুরোটা নয়, আমাদের 3-4টে চেরাপুঞ্জির যে ফেমাস ভিউ পয়েন্টস আছে সেগুলোতে নিয়ে যাবে। মৌসিন গ্রাম যেখানে নিয়ে যাবে, আর একটা মাউসোমাই কেভ বলে আছে সেটা ট্রেক করাবে। আর যাওয়া আসার পথে 7 সিস্টার ফলস, এলিফ্যান্ট ফলস, আরও অনেকগুলো ফলস আছে যেগুলো নাম না জানা, সেই সব ফলসগুলো দেখাবে। অসম্ভব সুন্দর হয়ে গেছে এখন গৌহাটি শহর। স্মার্ট সিটি হওয়ার পর থেকে গৌহাটি শহরের একদম ভোল পাল্টে গেছে। অপূর্ব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে খুব সুন্দর করে সাজানো শহর। আর এখন এখানে এরকম কোনো ভালো ব্র্যান্ডের হোটেল নেই কিংবা জিনিসপত্র নেই যেগুলো আর গৌহাটিতে পাওয়া যায় না। আর এমনিতেও গৌহাটি হলো গেটওয়ে অফ নর্থ ইস্ট। তো এখানে বিজনেসের আকারে অনেক বড়। গত কয়েক বছর ধরে রাস্তাঘাটের এবং ইনফ্রাস্ট্রাকচারের প্রভূত উন্নতি হয়েছে মেঘালয়ে। আমরা যখন হাইওয়েতে গিয়ে পৌঁছালাম, আর কিছু দূর যাওয়ার পরেই একটা জায়গাতে চেকপোস্ট রাখা আছে। সেখানে যারা আসছে এবং কারা যাচ্ছে সেটা দেখার জন্য ওখানে একটা পুলিশের চেকপোস্ট। কিছুক্ষণ পরেই আমরা উঠে গেলাম মেঘালয়ের সেই ফেমাস হাইওয়েতে। এই হাইওয়েটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, বলার মতো না। আর এটা হচ্ছে মেঘেদের ক্যাপিটাল, মেঘেদের দেশ মেঘালয়। একটা অদ্ভুত স্বপ্নীল পরিবেশ, মানে ঘুমের মতো পরিবেশ। অসম্ভব ভালো লাগছিল গাড়ির ভিতর থেকে। গাড়ি যাচ্ছিল আর দূরের পাহাড়গুলো আস্তে আস্তে এগিয়ে আসছিল। একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পেট্রোল নিলাম, 94 টাকা 28 পয়সা। পেট্রোলের দামটা 10 টাকা কমে গেল। যাচ্ছি শিলংয়ের দিকে, তারপর ওখান থেকে যাবো চেরাপুঞ্জি। অসাধারণ রাস্তা, বেশ খুব ভালো লাগছিল। রাস্তার ধারে আনারস রাখা আছে, একদম ফ্রেশ, সবে ক্ষেত থেকে তুলে নিয়ে আসা আছে। মেঘালয়ে আসলে অবশ্যই বাম্বুশুট, আনারস এগুলো অবশ্যই নিয়ে যাবেন বাড়িতে। এগুলো এখানের থেকে ভালো কোথাও পাওয়া যায় না। আবার গাড়ি এগিয়ে চলল। কিছু দূর গিয়েই বই ডিস্ট্রিক্টের নাংপো বলে একটা জায়গায় মেঘালয় ট্যুরিজমের একটা অফিস আর একটা রেস্টুরেন্ট আছে। সেখানে গিয়ে দাঁড়ালাম ব্রেকফাস্ট খাবো বলে। অপূর্ব সুন্দর জায়গা, পাহাড়ের কোলে একটা সুন্দর ছোট্ট রেস্টুরেন্ট, আর পাশে দিয়ে উঠে গেছে একটা রাস্তা একটু ওপরের দিকে। গাড়ি পার্কিংয়ে রেখে মানু ঘুমিয়ে পড়েছিল। মানু ঘুমিয়ে পড়েছে দেখে আমি আর মানি একটুখানি ওপরের দিকে উঠে গেলাম, ওপরে কি আছে দেখতে। রাস্তায় পোশাকটা জঙ্গলে নিয়ে এসেছে। ফার্নের জঙ্গলের ভিতর দিয়ে একটা সরু মেঠো পথ। মানি ওপরের দিকে উঠতে লাগলো, আমি মানিকে ফলো করতে করতে ওপরের দিকে গেলাম। গাড়ির কাছে গিয়ে দেখি মানু উঠে পড়েছে। মাশমেলো, তুমি কি মাশমেলো খেতে ভালোবাসো? তুমি বলো তাহলে কোথাকার মাশমেলো সব থেকে ভালো লাগে তোমার? আমি যতই মাশমেলো নিয়েছি ওটা বলে দাও। কোনটা সব থেকে ভালো লাগে?
দার্জিলিং এর মার্শমেলো? ঠিক আছে, তুমি এটা খেয়ে বলো, এটা হচ্ছে মেঘালয়ের মার্শমেলো। হ্যাঁ, তুমি খেয়ে বলো মেঘালয়। হ্যাঁ, বাঙালি যতই ঘুরুক, বাঙালির মনে দার্জিলিংয়ের জায়গা একটা অন্য জায়গায়। মানুষ মার্শমেলোর নাম করে সেই দার্জিলিংয়ের জিনগত যে অধিকার সেটা বজায় রাখলো। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছালাম উমিয়াম লেকের কাছে। উমিয়াম লেকের ওপর মেঘালয় গভর্নমেন্টের একটা বড় বাঁধ আছে। এই বাঁধটা নাকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইংরেজরা বানিয়েছিল। মেঘালয়তে টোটাল 8টা এরকম ড্যাম আছে। এখানে প্রচুর পরিমাণে গ্রিন এনার্জি প্রডিউস করা হয়। উমিয়াম লেকের একটা ভিউ পয়েন্ট, গাড়িটা একটু এগিয়ে গিয়ে আমাকে দাঁড় করালো, বললো দাদা এখান থেকে উমিয়াম লেকটা খুব সুন্দর দেখাবে। আমাকে সৌগত স্যার এই উমিয়াম লেকের কথা বলেছিল। এখানে উমিয়াম লেকের পাশে একটা ছোট্ট গভর্নমেন্টের রিসর্ট আছে, সেখানে থাকার কথা বলেছিল। তো এবছর খালি ছুঁয়ে চলে যাব, পরে একবার 10 দিন সময় নিয়ে মেঘালয়ে আসবো। মেঘালয়ে প্রতিটা কোনায় অদ্ভুত অদ্ভুত সুন্দর জায়গা আছে। এরপরেই আমরা কিছু দূর এগিয়ে পড়লাম সেই মেঘালয়ের ফেমাস জ্যাম। শিলংয়ে ঢোকার মুখে এখানে প্রায় 3-4 কিলোমিটার দীর্ঘ একটা জ্যাম প্রতিদিনই হয়। সব গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ কাউকে এগোচ্ছে না, কেউ হর্ন বাজাচ্ছে না, সবাই পরপর দাঁড়িয়ে আছে। যখন ছাড়ছে একটার পর একটা গাড়ি যাচ্ছে। কলকাতার মতো শহরে এগুলো একটা অলীক স্বপ্নের মতো। আমি সুযোগ পেয়ে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম। শিলংয়ের ফিলিংটা নেওয়া হবে। এখানে কোনো বাস চলে না, শেয়ার ট্যাক্সি সাধারণের জন্য এটাই লোকাল ট্রান্সপোর্ট। লোকাল লোকেরা যাচ্ছে লোকাল জামাকাপড় পরে। রাস্তায় যেতে যেতে অনেক রকমের খাবার, রাইস, কেক। আর একটা খুব ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে ফ্রেশ ফ্রুট স্লাইস করে কাটা। কিছুক্ষণ পরেই গাড়ি আমাকে এসে তুলে নিল। এখানে প্রচুর মাংসের দোকানও দেখলাম, আর অনেক চার্চ। মেঘালয়ে 80% পপুলেশন হচ্ছে ক্রিশ্চান। লোকাল আদিবাসীদের মিশনারিগুলো কনভার্ট করে ক্রিশ্চান করেছেন। এখন ওনারা ট্রাইব আর মাইনরিটি দুটোরই সুবিধা পান। শিলংয়ে ঢোকার মুখটা খুব সুন্দর। আমরা শহরে না ঢুকে ডান দিকে বেরিয়ে গেলাম চেরাপুঞ্জির দিকে। এরপরেই গভর্নমেন্ট অফ মেঘালয়ের আপার শিলং টি এস্টেটটা দেখতে পেলাম। সারি সারি চা বাগান। এই চা বাগানগুলো দেখলেই সেই দার্জিলিংয়ের কথাই মনে পড়ে যায়। বাঙালির দীপুদার প্রেম কখনো যাবে না। আমরা বছরে যখনই যেখানেই খুশি যাই, যারা যতই ভারতবর্ষের যে কোনো জায়গায় যাই, একবার পুরী, একবার দীঘা, একবার দার্জিলিং তো অবশ্যই চাই। চা বাগানের কিছু দূর এগোনোর পর একটা এয়ারফোর্স স্টেশন। গাড়ির ড্রাইভার বলল এখানে নাকি রাফেল রাখা আছে। রাখতেই হবে, এই জায়গাগুলো নর্থ ইস্টটা এই চীনের জন্য এখন খুবই সেন্সিটিভ হয়ে গেছে। সবুজ আরও সবুজতর হতে লাগলো। একটু পরেই দূরে ওয়েদারটা কীরকম যেন মেঘাচ্ছন্ন হয়ে পড়ল। রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গাড়ির সংখ্যা খুবই কম। আজকে উইকডেজ। আর একটু এগোনোর পরেই ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। আর আমাদের ড্রাইভার বলল, দাদা আমরা কিন্তু চেরাপুঞ্জি ঢুকে গেছি। পাশ দিয়ে পাহাড়ি নদী, কতগুলো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, একদম স্বপ্নের মতো। এই বৃষ্টির মধ্যে কিভাবে যে কনস্ট্রাকশনের কাজ হয় সেটা সত্যিই খুব একটা অবাক লাগে। এখানকার লোকজন বাড়ি ঘরদোর কীভাবে করে, জামা কাপড় কীভাবে শোকায়। ঘরদোর তো খুব স্যাঁতস্যাঁতে থাকে, যেখানে যেরকম ওয়েদার সেখানে সেরকম। আমরা মোটামুটি আজকে ভিজবো বলে রেডি হয়ে এসছি। সবাই সবার রেনকোট, ছাতা নিয়ে এসছে। আর গাড়ির ভেতরে বাইরের জানলা দিয়ে বৃষ্টি দেখতে অপূর্ব লাগছিল। গাড়ি আস্তে আস্তে যাচ্ছিল আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে। ও আমাদের বলেছে প্রথম আপনারা একটা এলিফ্যান্ট ফল আছে সেটা দেখবেন, সেখানে বাগি জাম্পিং হয়। কিন্তু আজকের যা ওয়েদার, ও কনফার্ম বলতে পারছে না যে কি হবে, কি দেখতে পাবো। এরকম ওয়েদার হলে পাহাড়ের ওপারের ফল নিশ্চয়ই দেখা যাবে না। গাড়ি এগিয়ে চলছে, রাস্তাঘাট একেবারেই খাড়ি।
দোকানপাট বন্ধ। একটা ব্রিজ ক্রস করার পর পৌঁছালাম সেই বিখ্যাত এলিফ্যান্ট ফলের কাছে, কিন্তু আজকে কিছুই দেখা যাবে না, ভিজিবিলিটি খুবই কম, বৃষ্টি হচ্ছে। তবে এরকম বৃষ্টি হলে জেনারেলি কিছুক্ষণ পরে আকাশ পরিষ্কার হয়ে যায়। আমরা একটু এগিয়ে গিয়ে একটা ছোট্ট রাস্তার পাশেই ওয়াটারফল এগিয়ে দাঁড়ালাম। গাড়ি দাঁড় করিয়ে মানি সবাই মিলে গাড়ি থেকে বেরিয়ে পড়লাম। মানু রেনকোট নিয়ে এসছে। রেনকোট পরে ও যে এত মজা পাচ্ছিল এই ওয়াটারফলগুলোতে, বলার মতো না। এই অনুভূতিগুলোই আমার কাছে খুব দামি। এই বাচ্চাগুলো আমার মানি এরা সব আনন্দ পাচ্ছে, অরিত্র আনন্দ পাচ্ছে, এগুলোই আমার খুব ভালো লাগে, এটাই আমার পাওনা। অরিত্র মায়ের মোটামুটি পুরোটাই অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। মায়ের মাথায় ছাতা ধরা থেকে শুরু করে সবই এখন অরিত্রর কাজ। মানু জল পেয়ে দেখে খুবই আনন্দ পাচ্ছে। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার গাড়ির দিকে ফেরত আসলাম। খুব ভালো লাগছিল, অসম্ভব একটা স্বপ্নের পরিবেশ, এত সুন্দর ওয়েদার আমরা এরকম কখনোই কাটাইনি। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, একদম বোঝা যাচ্ছে চেরাপুঞ্জি এসে গেছে। প্রচন্ড বৃষ্টি বাইরে, অরিত্র ভিজে গেছে, মানিও ভিজে গেছে, আর আমাদের সুপারস্টার আরাধিকা কোনায় বসে বসে বাইরের আকাশটা দেখছি। খুব মজা, অসাধারণ। আমরা মাউসোমায়ে ক্রিম পাবন বলে একটা কেভ আছে, তার সামনে আসলাম। এখানে এই পাথরগুলো যে কোথা থেকে এসছে, আর এই গ্রামটার মধ্যে দিয়ে যাওয়ার সময় এত নিস্তব্ধতা, সত্যি অবাক করছিল। কিছু লোক দেখলাম জামা কাপড় বাইরে মেরেছে, কিন্তু ওগুলো কিভাবে শোকাবে কি করে, আমি সেটা অবাক হয়ে গেলাম। আমরা মাউসোমাই কেভের এন্ট্রি পয়েন্টে এসে তারপর উপরের দিকে রওনা শুরু করলাম। এটা লেমন স্টোনের একটা কেভ। এরকম কেভগুলো থাইল্যান্ডে প্রচুর ফেমাস, ওখানে প্রচুর লোক দেখতে আসে। তো এই মাউসোমাই কেভটাও ওরকম একটা কেভ, বেশি বড় নয় কিন্তু অপূর্ব সুন্দর। শুনেছি ওর ভিতর দিকটা। মানি দৌড়াচ্ছিল, মানুর পিছন পিছন আমিও দৌড়াচ্ছিলাম। গেটের সামনে একটা পাথরের মধ্যে মাউসোমাই কেভ লেখা, তার পাশে এইটা কিভাবে আবিষ্কার হয়েছিল সেটা সম্বন্ধে লেখা, তারপরেই টিকিট কাউন্টার। মানিকে বললাম টিকিট কাউন্টার গেটে। আমি ততক্ষণে এই পার্কের একটা ম্যাপের ছবিটা দেখতে লাগলাম। অপূর্ব সুন্দর। আর এখানে অ্যাডাল্টদের 20 টাকা করে, বাচ্চাদের পয়সা লাগে না। টিকিট কেটে আমরা ভিতরের দিকে রওনা দিলাম। এখানে একটা খুব ভালো জিনিস দেখলাম, এখানে এদের কাছে খুচরো কিন্তু অ্যাভেলেবেল আছে। আগে মেঘালয়তে আসলে ওই লজেন্স দিত, আমার মনে আছে, যদি এখন 1-2 টাকার ব্যাপারটা উঠিয়ে দিয়েছে এরা। একটা বয়স্ক ভদ্রলোক টিকিট চেক করছিলেন, তিনি আমাদের লোকাল ভাষায় কিছু বলার চেষ্টা করছিলেন। মনে হলো যেন বলল জুতোটা এখানে খুলে যান, কিন্তু আমরা জুতো খুলে খালি পায়ে কীভাবে যাব বুঝতে না পেরে আমরা জুতো পরেই রওনা দিলাম কেভের দিকে। অসম্ভব সুন্দর একটা নিস্তব্ধ সিঁড়ির রাস্তা কেভের দিকে উঠে গেছে। মানুও নাচতে নাচতে যাচ্ছিল, খুব সুন্দর। চারিদিকে গাছপালা, একটা বৃষ্টির ঝিরঝির করে আওয়াজ হয়েই যাচ্ছে। আজকে বৃষ্টিটা আর থামবে না। অবশ্য এখানে বৃষ্টি হয় বলেই আমরা জানি, কিন্তু তারপরেও একটু পরিষ্কার হলে মনে হয় ওই ওয়াটারফলগুলো দেখা যেত। একদিনের ছুটিতে এটা অনেক বেশি যতটুকু আমরা করলাম। কেভের যখন গেটের সামনে পৌঁছালাম তখন একটা অদ্ভুত ওয়েদার, অভাবনীয়। ভিতরে কতগুলো আলো লাগানো আছে, আর কেভের ভিতরে ঢুকেই একদম একটা অন্যরকম ফিলিং হলো। এরকম ক্লাইম্বিং আমি কখনো করিনি, কেভের ভিতরে কখনো এক্সপ্লোরেশনে আমি কখনো যাইনি। একটুখানি এগিয়ে গিয়ে বুঝতে পারলাম যে ওই বয়স্ক লোকটা কেন জুতো খুলে ওখানে যেতে বলছিল।
এখানে কেভের ভিতরে জল জমে আছে, মানে আমাকে যদি কেভটা ট্রেক করতে হয় তাহলে আমাকে প্যান্ট গুটিয়ে জুতো খুলে খালি পায়ে যেতে হবে। যদিও একটু রিস্কি, তাও রিস্কটা নিয়ে নেওয়াই যেতে পারে, এরকম অভিজ্ঞতা তো আর হবে না। মানি সবাই এখানে দাঁড়িয়ে গেল, ওদেরকে আমি বললাম আমার জুতোটা নিয়ে আবার পুনরায় ওই এন্ট্রি পয়েন্টের ওখানটায় চলে যেতে। আর আমি রওনা দিলাম কেভটা এক্সপ্লোরেশনে। ভিতরে ঢোকার সাথে সাথেই প্রায় 1 হাঁটু জল, আর যত ভিতরে যাচ্ছিলাম রাস্তাটা তত সরু হচ্ছিল। যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে কিংবা এরকম সাফোকেশনের প্রবলেম আছে তারা কিন্তু এই ট্রেকটা একদমই আসা উচিত নয়। একদম ছোট্ট জায়গা, গোটা প্রতিটা পদে পদে একটা করে ঠোক্কা আর মাথায় একটা করে আলু কমপ্লিমেন্টারি পেতে থাকলাম। খুব স্লিপারি, খালি পায়ে ছিলাম বলে অনেকটাই সুবিধা পেয়েছি। আর একদম সরু জায়গা, মাঝখানে মাঝখানে মাথা কুচু করা যাচ্ছে, কখনো শুয়ে কখনো হামাগুড়ি দিয়ে এরকমভাবে যেতে হচ্ছে। একটা জিনিসই খুব ভালো, যেটা হচ্ছে কেভের ভিতরে লাইটটা লাগিয়ে রেখেছে। এই কেভটা অনেকটা বড়, কিন্তু এর কিছুটা অংশই খুলে দেওয়া হয়েছে লোকেদের এক্সপ্লোর করার জন্য। আমি কিছুটা এগিয়ে গিয়েই সেই থাইল্যান্ডের মতো একটা জায়গা পেলাম, যেখানটায় ওপরের দিকে একটা এট্রিয়ামের মতো আছে, মানে কেভটা একটা জায়গাতে খোলা রয়েছে। অপূর্ব সুন্দর লাগছিল কেভের ভিতরটা হাঁটতে। যদিও ঠোক্কাগুলো কমপ্লিমেন্টারি ছিল, বেশ ভালোই লাগছিল। আর জল চারিদিক দিয়ে পড়েই যাচ্ছে, ওপরে বাদুরগুলো ঝুলছে। এইগুলো সব প্রাগৈতিহাসিক যুগের কেভ। এখান থেকে প্রচুর ফসিল বের করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। একটু রিস্কি, কিন্তু আমি কথা দিলাম যে আপনার খুব ভালো লাগবে যদি আপনারা আসেন। এইরকম জল পড়ছে মানেই ওপরে কোনো জলপ্রপাত আছে। আমি আস্তে আস্তে করে কেভের ওপেন দিকটায় যাওয়ার চেষ্টা করতে থাকলাম। কিছু দূর গিয়েই মনে হলো যে আর যেতে পারবো না, কিন্তু তারপরেও একটা ছোট্ট এন্ট্রি পেলাম, সেখান থেকে ঢুকে গেলাম একটা রাস্তায়, যেখানে গিয়ে একদম রাস্তাটা ওপেন হয়ে গেল। অপূর্ব সুন্দর। আর একটা জায়গায় দেখা যাচ্ছে যে ওপর দিকটা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড। আর ওখানেই একটা ছোট্ট ঝর্ণার মতো সৃষ্টি হয়েছে, ওপর থেকে জল পড়ছে, মানে একেবারে অন্যরকম জিনিস। জল পড়ে পড়ে পাথরের আকৃতিগুলো চেঞ্জ হয়েছে, মানে একটা অসাধারণ অভিজ্ঞতা। এরকম একটা অভিজ্ঞতা সত্যিই আমার জীবনে ছিল না, সেটাও হয়ে গেল। স্কুবা ডাইভিংটা এবছর আমি অনেক কিছু নতুন নতুন করলাম, তার মধ্যে একটা স্কুবা ডাইভিং ছিল। এই একটা হলো, বাইক রাইড তো হতেই থাকে, বাইক রাইড, সাইকেল রাইড। এখান থেকে একটু এগিয়েই 7 সিস্টার ফলের ভিউ পয়েন্ট, কিন্তু আজকে কুয়াশার জন্য কিছুই দেখা যাবে না। আর এইখানেই একটা সুন্দর দেখার জন্য একটা জায়গা করে দেওয়া আছে, নিচে দোকান, তার উপর থেকে ভিউ পয়েন্টের দেখার জায়গাটা অপূর্ব সুন্দর। এই বৃষ্টি ঝরঝর করে হচ্ছিল, খুব ভালো লাগছিল। আমি ওপরে গিয়ে একটুখানি দেখে আসলাম যে ব্যাপারটা পরের বার এসে কীরকমভাবে দেখতে হবে। অনেক লোক এখানেও তাকিয়ে রয়েছে ওইদিকে। 7 সিস্টার ফলের গেছে, কিন্তু এটা বন্ধ হয়ে আছে, পুরো চারিদিকে কুয়াশাই কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ওই জন্য এই জায়গাটা থেকে দেখেই বাড়ি চলে যেতে হবে। আমি দূর থেকে জলের একটা প্রচণ্ড শব্দ পাচ্ছিলাম। রাস্তাটা ক্রস করে দেখি একটা অপূর্ব জলপ্রপাত, অসাধারণ। এইসব জায়গায় বর্ষা বৃষ্টির জন্য সবসময় জলপ্রপাতগুলো জল থাকে, আর একদম সে নিজের ভঙ্গিতে বয়ে চলেছে। এত সুন্দর ওয়েদার, এত ভালো লাগছিল যে বলার মতো না। আমি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম। বলে বোঝানো যাচ্ছে না, অপূর্ব সুন্দর, অসাধারণ। মেঘালয়
বাট বৃষ্টির সময় এর থেকে ভালো সময় হতে পারে না। একটু রাস্তাঘাটে ভয় লাগবে, কিন্তু যে দৃশ্য আপনারা দেখবেন, সেভেন সিস্টার ফলস তো দূর থেকে দেখা যায়, এইসব ফলসগুলো একদম সেভেন সিস্টার ফলসের উল্টো দিকে। অসাধারণ, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান। কি জল খাচ্ছিস কেন? ওখান থেকে বেরিয়ে আমাদের ড্রাইভার নিয়ে গেল সেভেন সিস্টার ফলের যেটা স্টার্টিং পয়েন্ট সেখানটায়। এখানে 30 টাকা করে টিকিট কেটে আমরা এই পার্কটাতে এন্ট্রি করলাম। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলাম। চারিদিকে জলগুলো একসাথে হচ্ছে। মেঘালয় বর্ষাকালে অসম্ভব সুন্দর, যেখানে যাবেন সেখানেই ওয়াটারফল। এখানে আমরা যাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফলের যে নিচেটা সেটা, কেন সেভেন সিস্টার ওয়াটারফলের যেখান থেকে দেখা যায় সেটা এখন বন্ধ নয়, এই কুয়াশার জন্য একদম দেখা যাচ্ছে। তো আমরা যেখানে জলটা পড়ছে সেইখানে যাচ্ছি, আর এই যে জলগুলো যাচ্ছে এগুলো কিন্তু সব সেভেন সিস্টারেরই জল। এবার এগুলো ওখানে যাবে। জলের মধ্যে নেমে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, আর আমি জলটা আসছে এসে যে পড়ছে সেটা দেখার জন্য একদম রেলিংয়ের শেষ পর্যন্ত চলে গেলাম। এরপরে আর যাওয়াটা রিস্ক না, সেই জন্য গভর্নমেন্ট যাওয়াটা উচিত নয় বলে গভর্নমেন্ট এখানে একটা রেলিং দিয়ে দিয়েছে। এরপরে গেলে আপনি আপনার দায়িত্বে যাবেন, আপনি আর ফেরত আসবেন কিনা সেটা গভর্নমেন্টের দায়িত্ব না। জল একদম ঝরঝর করে আসছিল, অপূর্ব সুন্দর লাগছিল, একদম না ভোলার মতো। কোনোদিন ভুলতে পারবো না এই অভিজ্ঞতাটা। সেভেন সিস্টার ফল এখান থেকে পড়ছে। সেভেন সিস্টার ফলের মধ্যে একটা ফল হয়তো এটা, 7টা ফল তো নিশ্চয়ই নয়। একটা জায়গা থেকে দেখলাম যে জলের গতি কাকে বলে। এরপর আমরা আস্তে আস্তে আমাদের গাড়ির দিকে ফেরত আসতে লাগলাম। অসম্ভব সুন্দর ওয়েদার, মানু আমার কোলে, আমি ছাতা ধরে আছি। মানি আর আমি দুজন মিলে এসে গাড়িতে বসে গেলাম। আমরা মোটামুটি পুরোটাই ভিজে গেছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা, হোটেলে ফেরার পালা। গুয়াহাটিতে ফেরত যেতে হবে, কালকে 12:30টার সময় ট্রেন। যাওয়ার সময় রাস্তা থেকে শিলং ভিউ পয়েন্টটা দেখে নিলাম, রেখে আবার শিলংকে ডান দিকে রেখে আমরা বাঁদিকে গুয়াহাটির দিকে রওনা দিলাম। অসম্ভব সুন্দর একটা দিন কাটালাম। মানে অনেক খাবার নিয়ে এসেছিল, রাস্তায় আমরা খেতে খেতে চলে আসলাম। এরপরে আমরা ওমিয়াম লেকের কাছে এসে দাঁড়ালাম। এই লেকটা যাওয়ার সময় পুরোটা তৃপ্তি ভরে দেখা হয়নি, তো এইবার আসার সময় কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো মন ভরে দেখে এলাম। কিছুক্ষণ পরে যখন আমরা গুয়াহাটিতে ঢুকলাম তখন প্রায় রাত্রির হয়ে গিয়েছে। আমার বন্ধু আমাকে বলেছে যে আস্তে আস্তে তোদের 9:30 10টা বাজবে। একদম ঠিক কথা, আমরা তখনও 8টা বাজে গুয়াহাটিতেই ঢুকতে পারিনি। কিছু দূর এগিয়ে আমরা যখন গুয়াহাটি শহরের মধ্যে ঢুকলাম তখন শহরে প্রচণ্ড জ্যাম, আর সারা দিন নাকি গুয়াহাটি শহরে বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গেছে। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে রংদে বাসন্তী ধাবার কথা। আমাদের কলকাতায় আছে, ওখানে গিয়ে আমি ওদেরকে পেয়েছিলাম। আমার মেয়ের জন্য নন স্পাইসি খাবার ওরাই বানিয়ে দিয়েছিল। আমাদের এই ছুটির দিনটা অপূর্ব সুন্দর গেল। আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।